জয় হিন্দ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইয়োর ওন চ্যানেল দ্য ক্যারিয়ার পয়েন্ট। আমরা পলিটি সিরিজ চালাচ্ছি এবং অনেকটাই ভিডিও কমপ্লিট করে নিয়েছি, যেটার মধ্যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস হয়েছিল। ফান্ডামেন্টাল রাইটসের ব্যাকগ্রাউন্ড দেখলাম এবং ফান্ডামেন্টাল রাইটসের তারপরে আমরা আর্টিকেল 12 অ্যান্ড 13 দেখেছিলাম, যেটা খুব ডিটেলস এবং নিখুঁতভাবে গেছিলাম। আজকে আমরা করব আর্টিকেল 14। আর্টিকেল 14, ঠিক আছে? ভালোভাবে তাকাবে। দেখো, এতক্ষণ আমরা আর্টিকেল 12-এ কি দেখলাম? স্টেটের ডেফিনেশন দেখলাম। স্টেট কি? আর্টিকেল 13-এ কি দেখলাম? আর্টিকেল 12-এ দেখলাম স্টেট সম্পর্কে, স্টেটের ডেফিনেশন। আর্টিকেল 13-এ কি দেখলাম? বলো, বাড়িতে রিভাইজ না করলে সমস্যা আছে? সরকারের পাওয়ার না, খাতা খুলো, চলো খাতা খুলো। এক্স্যাক্ট কি দেখলাম? বাড়িতে রিভাইজ না করলে সমস্যা আছে। বাড়িতে তোমরা যদি রিভাইজ না করো না, তাহলে মানে পুরোটা মনে থাকবে না। অনেক জিনিস আছে, একটু লেভেলে যাচ্ছে। হ্যাঁ বলো। কে? স্টেট কোনো নিয়ম তৈরি করতে পারে না, এটাই ছিল কি? বলো বলো বলো, জলদি বলো। পড়ছো না ফারাম? কি ইংলিশটা কি লিখেছিলাম? ফান্ডামেন্টাল রাইটস নিয়ে নয়, ফান্ডামেন্টাল এগেইনস্ট ফান্ডামেন্টাল রাইটস। কিসে? हाँ, স্টেট শ্যাল নট মেক। তো স্টেট মাস্ট নট বলে দেবো, একদম উচিতই হবে না স্টেটের। একদমই কোন রকম স্টেট সেই নিয়ম বানাতে পারে না, তার নিয়ে নয়, ফান্ডামেন্টাল রাইটস নিয়ে নয়। দেখো, অন ফান্ডামেন্টাল রাইটস আর এগেনস্ট ফান্ডামেন্টাল রাইটস অনেক পার্থক্য আছে। ফান্ডামেন্টাল রাইটস নিয়ে স্টেট কোনো নিয়ম বানাতে পারে না, ভুল হয়ে গেল। ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে স্টেট কোনো নিয়ম বানাতে পারে না। ক্লিয়ার? যদি বিরুদ্ধে বানায়, কে জাজমেন্ট, কে দেখবে? নিজের স্ক্যানার দিয়ে নিয়ে সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্ট যে নিজের স্ক্যানার দেখে, সেটাকে কি বলা হয়? জুডিশিয়াল রিভিউ বলা হয়। ক্লিয়ার? পড়ছো না বাড়িতে? যারা অনলাইন দেখছো, তো তোমরাও বাড়িতে রিভাইজ করো, খাতা নিয়ে বসো, একদম ফটাফট নোটস বানাবে খাতাতে। এমন নয় যে স্ক্রিনশট নিয়ে নিচ্ছ, স্ক্রিনশটেই থেকে গেলো জিনিসগুলো। ফটাফট ফটাফট একদম এখান থেকে গিয়ে নিয়ে একদম লিখতে শুরু করবে। এরপর দেখো আর্টিকেল 14, একদম ভালো করে বুঝাও, সবকিছু ছেড়ে দাও, একদম ধ্যান দাও, পুরো ফোকাস এখানে। যখন করাবো তখন কিছু লিখবে না। আর্টিকেল 14 বলে ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল, নিয়মের আগে সবাই সমান। কোনটা বলছে? আর্টিকেল 14, ইকুয়ালিটি বিফোর ল। অন্যান্য জায়গায় অন্যান্য ব্যাপারগুলোতে যদি এরকম পড়ানো হয়, তাহলে আর্টিকেল 12 স্টেট সম্পর্কে, আর্টিকেল 13 স্টেটের বিরুদ্ধে, আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটস এর বিরুদ্ধে স্টেট কোনো নিয়ম বানাবে না। আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল। কিন্তু ইকুয়ালিটি বিফোর ল কি জিনিস, সেটাকে বুঝতে হবে। ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে আইনের আগে সবাই সমান। আমি হোক, তুমি হোক, যে কোনো লোক হোক, সেটা তারা সবাই সমান। আইন সবকে এক চোখে দেখবে, কারোর সাথে ভেদভাব করবে না। ক্লিয়ার? এইটাকে দুটা জিনিসে ভাগ করা হয়। ইকুয়ালিটি বিফোর ল কে দুটো ভাগে ভাগ করা হয়। একটা তো ইকুয়ালিটি বিফোর লই আছে, ইকুয়ালিটি বিফোর ল, এই নিয়মটা তো সবাই জানে। নেক্সট আছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন অফ ল। স্যার এই দুটো জিনিস কি কি? ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল দুটো জিনিস একদমই আলাদা। ঠিক আছে? দুটো জিনিস কেন আলাদা? ইকুয়ালিটি বিফোর ল আমরা আগের থেকে জানি, নিয়ম সবাইকে সমান চোখে দেখবে নিয়ম। ক্লিয়ার? সবার জন্য সমান নিয়ম, সবার জন্য সমান নিয়ম। ক্লিয়ার? এটাকে বুঝো। এটাকে যেটা নেওয়া হয়েছে না, সেটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে? কোন সংবিধান? ব্রিটেন সংবিধান। কি বলে? সেম ইকুয়াল রুল, equal rule for all, for all।
ইকুয়াল বা সেম রুল ফলো ফর অল, সবার জন্য সমান নিয়ম, আমি হোক তুমি যাই হোক সবার জন্য সমান নিয়ম। সেটা কি ঠিক? সবার জন্য সমান নিয়ম, মনে করো যে একটা এরকম মনে করো একটা সমাজের এটা একটা জাতি বা এটা একটা একজন সমাজের, আর এটা সমাজের একজন। সরকার চাইবে সবাইকে সমান নিয়ম, সমান চোখে দেখবে, সবার জন্য সমান নিয়ম বানাবে। সরকার ফ্যাসিলিটি দিবে তো সবাইকে দুজনকেই সমানভাবে ফ্যাসিলিটি দিবে। যেমন সরকার কোনো ফ্যাসিলিটি দিল যে 10,000 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে, বা চলো 1 লাখ টাকা ফ্যাসিলিটি দিয়ে দেওয়া হবে, তাহলে ইও কোনো একটা ফ্যাসিলিটি পেলো, তাহলে এতটা বাড়লো, ইও ফ্যাসিলিটি পেলো, এতটা বাড়লো। এর ফলে কি হলো? সমানতা এলো না। সরকার কি করে, অ্যাকচুয়ালিতে কি করে সরকার ইয়াকে এই মতোই রাখে, বা ইয়াকে দিলেও খুব কম দেয় আর ইয়াকে উচ্চ একটু বেশি দিয়ে দেয়, তাকে একটু লেভেলটা যেন মেনটেন হয়। ক্লিয়ার? তার সমান না পৌঁছালেও একটু লেভেলটা যেন মেনটেন হয়। মনে করো একটা এরকম থিওরি আছে, মনে করো একটা রেস ট্র্যাক আছে, রেস ট্র্যাক, হ্যাঁ, এটা রেস ট্র্যাক, ঠিক 3টা আছে রেস ট্র্যাক। এরপরে রেস যখন হয় তখন দেখবে এরকম দাঁড় করানো ঠিক না, এরকম দাঁড় করানো ঠিক, সরি, এরকম যদি দাঁড়াতে বলে রেসের সময়, তাহলে ইয়ার ঘুরতে কত সময় লাগবে? খুব কম। ইয়ার কত সময় লাগবে? একটু বেশি। ইয়ার কত সময় লাগবে? তার থেকে বেশি। হ্যাঁ, তাহলে সবার জন্য সমান নিয়ম ঠিক কি না? সবার জন্য সমান নিয়ম নেই। যেমন লোক তেমন নিয়ম, সমান জনের জন্য সমান নিয়ম। কি বলে, দেখো ইয়াকে ঘুরতে কত সময় লাগবে? খুব কম সময়। ইয়াকে একটু ইয়ার থেকে এগিয়ে দিয়ে দিয়েছে, কেন? অনেকটা বেশি জায়গা ঘুরতে হবে। ইয়াকে তার থেকে এগিয়ে দিয়েছে, কেন? ইয়াকে আর একটু বেশি জায়গা ঘুরতে হবে। ইয়াকে সব থেকে বেশি এগিয়ে দিয়েছে, কেন? ইয়াকে অনেকটা জায়গা ঘুরতে হবে। ঠিক আছে, তাহলে যদি সমান নিয়ম থাকতো সবার জন্য সমান, তাহলে এই নিয়মে চলতো। কিন্তু ইকুয়ালিটি বিফোর ল আছে, কিন্তু সেটাকে মানে অ্যাভয়েড করিনি। আমাদের ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা মানা হয়। ইকুয়াল প্রোটেকশন অফ ল জিনিসটা কি দেখো। ইকুয়াল প্রোটেকশন অফ ল প্রথমত এটা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। কোথা থেকে বলো ভাই? ইউএসএ থেকে। ক্লিয়ার? এইখানে বলা হয় ইকুয়াল রুল ফর ইকুয়াল পিপল, সমান লোকের জন্য সমান নিয়ম। মনে করো কোন একটা সম্প্রদায়, ছেলে সম্প্রদায়, মনে করো পুরুষের মধ্যেও আবার এরকম আছে, কেউ বাসে তুমি যাচ্ছ, তুমি কাউকে দেখতে পারলে যার একটু হাঁটতে চলতে সমস্যা হচ্ছে, তার পায়ে একটু সমস্যা হচ্ছে, বা একটা পা নেই, তাহলে তুমি কি করবে? না, সবার জন্য সমান নিয়ম। ছেলেরা যারা আছে, যে আগে এসেছে সে আগে বসবে, যে পরে এসেছে সে পরে বসবে, ওর পা খারাপ থাকুক বা দাঁড়াতে না পারুক, এরকম নিয়ম হয় কি না? আমরা কি ভাবি যে না আচ্ছা ইনি চলতে পারেন না, নাকে বসা নাকি। ঠিক তেমনি এরকম হয়, ছেলে এবং মেয়ে কোনো একটা বাসে যাচ্ছে, হ্যাঁ, এখন জেনারেলি আমরা সম্মানের জন্যই, কমজোর ভাবে নেই, সম্মানের জন্য যে দাঁড়িয়ে আছেন উনাকে বসতে দিয়ে দেওয়া হোক। তাহলে ছেলে এবং মেয়ে দুটো আলাদা আলাদা সম্প্রদায়, দুটো আলাদা আলাদা লোক, তাহলে দুজনের নিয়ম যে সমান থাকতে পারে কি? এটা ছেলে মেয়ে দুজনের নিয়ম সমান থাকতে পারে কি না? একজন বৃদ্ধ আর একজন জওয়ান লোকের নিয়ম সমান থাকতে পারে? ব্যাংকে যখন যাবে তখন ঠিক তেমনি এরকম করা হবে, মহিলাদের আলাদা লাইন, ছেলেদের আলাদা লাইন, হয় না? নাই যে কোনো জায়গায়। তাহলে কি বলা যাবে না যে মহিলা পরে এসছে পেছনে দাঁড়াবে? বলা হয় না। তাহলে সমান লোকের জন্য সমান নিয়ম। সমান পুরুষ যদি দাঁড়িয়ে আছে তো সমান পুরুষ সবার জন্য সমান নিয়ম। সমান যদি মহিলা দাঁড়িয়ে আছে, তাহলে মহিলার মধ্যে যদি কেউ পরে এসছে তাহলে সে পরে দাঁড়াবে। তাহলে সমান লোকের জন্য সমান নিয়ম। বলো বুঝলে না? নাই বুঝেছ? ইকুয়াল রুল ফর ইকুয়াল পিপল। ক্লিয়ার? যদি আমরা দেখি না, তাহলে এই নিয়মটা একটু নেগেটিভ মনে হয় না? নাই নেগেটিভ ইন নেচার। সবার জন্য সমান নিয়ম থাকতে পারে কি না? সমান লোকের জন্য সমান নিয়ম থাকতে পারে।
ঠিক তোমাকে যদি ঘোড়ার সাথে দৌড়াই দেওয়া হয়, যা চলো দৌড়ো, কেন দৌড়তে পারবে না? ঘোড়া এত স্পিডে দৌড়ছে, তুমি দৌড়তে পারবে না? তাহলে তুমি আর ঘোড়া কি সমান না? তাহলে তোমাকে একটু সুবিধা দিতে হবে, তোমাকে এগিয়ে নিয়ে রাখতে হবে, তারপর দৌড়ো। ঘোড়াকে যদি বলি পড়বে? পড়বে না। তাহলে সমান লোকের জন্য সমান নিয়ম, এটা পজিটিভ ইন নেচার। বুঝতে পারছো? তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে ইকুয়ালিটি বিফোর ল, কত নম্বর আর্টিকেল? 14। ইকুয়ালিটি বিফোর ল এ কোটা জিনিস দেওয়া আছে, দুটো জিনিস, একটা তো ইকুয়ালিটি বিফোর ল প্লাস ইকুয়াল প্রোটেকশন অফ ল। কোনটা ভালো, ইকুয়ালিটি বিফোর ল না ইকুয়াল প্রোটেকশন অফ ল? ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটা ভালো। ক্লিয়ার? এটা পজিটিভ। কোথা থেকে নেওয়া আছে ইকুয়াল প্রোটেকশন অফ ল? ইউএসএ। আর ইকুয়ালিটি অফ বিফোর ল কোথা থেকে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, ইংল্যান্ড ব্রিটেন একই জিনিস। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট যাই। এত দূর বুঝতে পারছো? ও ছবি তুলবে? হ্যাঁ, তুলো 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 তুলো। হয়েছে? হয়েছে? চলো, প্রশ্ন জিজ্ঞেস করে নেই অবশ্য, এটা মোছাবার আগে জিনিস একটা। ব্রিটেন জুরিস্ট ছিলেন, জাজ ছিলেন, তিনি এই সিদ্ধান্তটা দিয়েছিলেন, এভি ডাইসি সিদ্ধান্ত এটাকে তার জন্য বলা হয়, এভি ডাইসি সিদ্ধান্ত। ঠিক আছে, এভি ডাইসি। তো ইকুয়ালিটি বিফোর ল কার সিদ্ধান্ত? এভি ডাইসির সিদ্ধান্ত। ওখান থেকে তিনি থিওরিস্ট ছিলেন এবং তিনি সেটা সম্পর্কে এক্সপেরিমেন্ট করেছিলেন। ওকে, কিন্তু কোনটা ঠিক, ইকুয়াল প্রোটেকশন অফ ল না ইকুয়ালিটি বিফোর ল? ইকুয়াল প্রোটেকশন অফ ল। ক্লিয়ার? তাহলে তুমি আর আমি সমান কি সমান নয়? হ্যাঁ সমান, যদি আমরা একই ধরনের লোক হয়, ঠিক আছে, একই ধরনের মানুষ হয়, একই ধরনের আমরা যদি থাকি। তো এরপরে কিছু এক্সেপশন আছে। এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম। কিছু ব্যতিক্রম জিনিস আছে যেগুলোর উপরে এই নিয়মটা লাগেনি, আর্টিকেল 14 কার্যকরী হয় না। যেমন প্রেসিডেন্ট, প্রথম কি? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কোথাকার? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এন্ড গভর্নর। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এন্ড গভর্নর। গভর্নর মানে রাজ্যপাল, প্রেসিডেন্ট মানে, হ্যাঁ প্রেসিডেন্ট মানে কি? রাষ্ট্রপতি। ঠিক আছে, ইনাদের উপরে নিয়ম কি বলে? হে আর্টিকেল 361। আর্টিকেল 361 এ বলা আছে যে ইনাদের উপরে ইনারা কোনো কোর্টের পাশে দায়ী নয় উত্তর দিতে। মানে কোর্ট যাতে জিজ্ঞেস করো আপনি এটা কাজটা কেন করেছেন, বলতে উত্তর দায়ী নয়। কে? প্রেসিডেন্ট এবং গভর্নর। ইনাদের উপরে কোনো কেস লাগবে না। কেস মানে কোন ধরনের? ক্রিমিনাল কেস করা যাবে না। ক্রিমিনাল কেস দু ধরনের, ক্রিমিনাল হয় এন্ড আরেকটা একটা দেওয়ানি, একটা ফৌজদারি। একটা দেওয়ানি, একটা ফৌজদারি। ক্রিমিনাল এন্ড সিভিল কোড, সিভিল কেস। ঠিক আছে, সিভিল কেস কি হয়? ক্রিমিনাল কেস মানে যদি কাউকে কেউ মারেছে, কারো হত্যা করেছে, এক থাপ্পড় দিয়ে দিয়েছে, এক চড় একবার, ঠিক আছে, মারপিট করেছে কারোর সাথে, তাহলে প্রেসিডেন্ট আর গভর্নর চান যদি কাউকে মারতে পারেন, পিটতে পারেন, কেস হবে না। ক্রিমিনাল কেস এগুলো। সিভিল কেস কোনগুলো? সিভিল কেস মানে প্রপার্টি, মনে করো প্রপার্টি মানে জমি, তোমার জমির কেস হয়ে গেছে, ঠিক, প্রপার্টি হতে পারে। তারপর ওয়াইফ সম্পর্কে কোনো কেস, তার বাচ্চা সম্পর্কে কোনো কেস। হ্যাঁ, ওয়াইফের সাথে কেমন কেস? ওয়াইফের সাথে মনে করো ওয়াইফ যদি কেস করে দেয় যে না, ওয়াইফ যদি কেস করে দেয় যে দেখুন আমার জমিগুলো আপনি অন্য জনকে দিয়ে দিচ্ছে, আমার অধিকার আমি পাচ্ছি নাই, এই ধরনের। মারপিট কেস হলে সেটা কি হয়ে যাবে? ক্রিমিনাল কেস। মারপিট হলে ওটা অধিকার না থাকলে ওটা আলাদা ব্যাপার, কিন্তু যদি সে ডিমান্ড করছে, যদি কোনো ধরনের প্রপার্টির কেস হচ্ছে, যদি কোনো ওয়াইফের সাথে কোনো কেস, যদি কোনো তার পুত্রের সাথে কোনো কেস, ডাইভোর্স কেস যদি কোনো থাকে, ঠিক আছে, এই ধরনের কেসগুলোকে আমরা কি কেস বলি? সিভিল কেস বলি। সিভিল কেস এগুলোর দ্বারা কোনো মারপিটের কোনো নেই। আর
ক্রিমিনাল কোর্ট মানে যেখানে মারপিট হয়েছে। তাহলে ক্রিমিনাল কোর্ট যেতে পারে প্রেসিডেন্ট এন্ড গভর্নর? না, কোর্টের কাছে উত্তরদায়ী নয়। ক্রিমিনাল কোর্ট হতে পারে, ক্রিমিনাল কেস হতে পারে, কাউকে মার্ডার করে দিলে এনাদের উপরে ক্রিমিনাল কেস হবে না যতক্ষণ পর্যন্ত তিনি প্রেসিডেন্ট এবং গভর্নরের পদে আছেন। যখনই তিনি পদ থেকে নামলেন কেস শুরু। বুঝতে পারছো? পুরানো কেস থাকলে পরবর্তীকালে কেস শুরু হয়ে যায়। কত পুরানো ফাইল ভুলে গেছে। ওইখানে প্রেসিডেন্ট যদি এরকম কোথাও কেউ করে দেয়, এমন তো হয়নি, কিন্তু যদি করে দেয় তাহলে কি হয়, তাকে ইমপিচমেন্ট পদ্ধতি আছে একটা, মানে সরানোর একটা পদ্ধতি, পার্লামেন্টে একটা প্রসিজার চালানো হয়, সেই পদ্ধতি তাকে সরিয়ে নিয়ে আবার তার উপরে কেস চালানো যেতে পারে। কিন্তু যতদিন তিনি সেই পদে আছেন তার উপরে কোনো কেস হবে না। তাহলে ইকুয়ালিটি বিফোর ল হলো, একজন মার্ডার করলে তাকে কি জেলে দিয়ে দেওয়া আছে, আর ইনি মার্ডার করলে জেলে দেওয়া হচ্ছে? ঠিক আছে। কখন? যতক্ষণ পর্যন্ত তিনি সেই পদে আছেন। সিভিল কেসে কি আছে? সিভিল কেসে তাকে 2 মাস আগে তাকে নোটিশ জানাতে হবে, 2 মান্থ বিফোর, মানে 2 মাস আগে তাকে নোটিশ দিতে হবে যে আপনার উপরে কেস করব। ও ওইদিকে চলে গেছে নাকি, দেখতে পাওয়া যাচ্ছে না? অনেক বাইরে। আচ্ছা আচ্ছা, এইখানে। হ্যাঁ বলো 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 বলো। হয়ে যায় ওটা, পার্টির ব্যাপার, পলিটিক্যাল ব্যাপার হয়ে গেল ওটা। ওটা মানে অনেকগুলো কেস আছে যেগুলো কি হয় না, যারা চায় তারা সেই কেসগুলো উঠাতেও পারে, আবার কেসগুলো সেগুলো থাকতেও দিতে পারে। কেস যদি উঠিয়ে দিয়েছে তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তাহলে কেস চলতে পারে। কেউ যদি কারো করে কোনো কেস চলছে, মনে করো যে কেউ জেলে আছে, তো জেল থেকেও সে ইলেকশন লড়াই করতে পারে, এরকমও নিয়ম আছে। ক্লিয়ার? তো সিভিল কেস আমরা কি দেখলাম, সিভিল কোন কেসটা হতে পারে প্রেসিডেন্ট এবং গভর্নরের জন্য? সিভিল কেসটা হতে পারে, বাকি অন্য কোনো কেস হবে না। সিভিল কেসটা হবে কখন? 2 মাস আগে তাকে নোটিশ দিতে হবে। ক মাস আগে? 2 মাস আগে। এটা একটা ব্যতিক্রম, লিখো দ্বিতীয় ব্যতিক্রম। 2 মাস পরে কেস স্টার্ট হবে। হয়েছে? নেক্সট, এরপরে মেম্বার অফ পার্লামেন্ট, এমপিদেরকেও সুবিধা দেওয়া হয়। মার্কার শেষ। স্পেশাল ইমিউনাইজেশন, তার নাম স্পেশাল ইমিউনাইজেশন। ইমিউন সিস্টেম, এখন তো করোনার টাইমে আমরা অনেক কিছু জানে গেছি। ইমিউন সিস্টেম মানে ভিতরের রোগ প্রতিরোধক ক্ষমতা, না আর থাকতে দাও, রোগ প্রতিরোধক ক্ষমতা। ইমিউনাইজেশন সেখান থেকেই আসছে ব্যাপারটা। ইমিউনাইজেশন মানে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। কাকে? এমপিদেরকে। মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভা হোক বা রাজ্যসভা হোক, লোকসভা রাজ্যসভার লোককে মেম্বার অফ পার্লামেন্ট বলা হয়, এবং তাদেরকে স্পেশাল ইমিউনাইজেশন দেওয়া হয়। লোকসভার ভিতরে মারপিট করছে, যা কিছু করছে, চপ্পল তুলে নিয়ে ছুড়ে নিয়ে মারে দিল, কোনো কেস নাই। কি হবে? সেইখানে হয়তো অধ্যক্ষ, যিনি চেয়ারম্যান থাকে, তিনি তার সেই পদটা বাতিল করতে পারেন, যে পদ থেকে সরে যাও তুমি, কিন্তু সেখানে কোনো কেস হবে না। তাহলে স্পেশাল ইমিউনাইজেশন কাকে? এমপি থেকে। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 105। ক্লিয়ার? ঠিক তেমনি এমএলএ আছে, এমএলএ দেরকেও স্পেশাল ইমিউনাইজেশন দেওয়া হয়। কি দেওয়া হয়? স্পেশাল ইমিউনাইজেশন। কত নম্বর আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 194 অনুযায়ী। তাহলে এমএলএ হোক, এমএলএ মানে কি? বিধানসভার বিধান পরিষদ, মানে স্টেটের মধ্যে যারা থাকে, স্টেটের বিধান পরিষদের বিধান কাউন্সিল, এমএলএ, লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং লেজিসলেটিভ কাউন্সিলে যারা সদস্য থাকে তাদেরকে কি এমএলএ জেনারেলি ধরা হয়। এমএলএ মধ্যে আমাদের অ্যাসেম্বলি সব জায়গায় আছে, তার জন্য এমএলএ দেওয়া আছে। তো এইখানে যারা সদস্য থাকবে তাদেরকে কত নম্বর আর্টিকেল? 194 কি দেওয়া হয়? স্পেশাল ইমিউনাইজেশন। এবং মেম্বার অফ পার্লামেন্টদের কি দেওয়া হয়? স্পেশাল ইমিউনাইজেশন। কত নম্বর আর্টিকেল? 105। তাহলে আমরা কি দেখলাম? ইকুয়ালিটি বিফোর ল। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 14। আর্টিকেল 14 এর মধ্যে দুটা ভাগ, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়ালিটি বিফোর ল কে দিয়েছেন? এভি ডাইসি সিদ্ধান্ত বলা হয়। কোথাকার? ব্রিটেনের। এরপরে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকেই নেওয়া হয়েছে। এটা কেমন, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ ইন নেচার। ঠিক আছে। আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, এটা কি বলা হয়? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। এখানে ইকুয়াল
ল ফর ইকুয়াল পিপুল, আর এদিকে কি আছে ইকুয়াল ল ফর অল। তুমি ইকুয়াল আছো না আছো আমার দেখার নেই, ঠিক আছে। এইখান থেকে আমরা রিজার্ভেশনের সুবিধাটা পাই, যে রিজার্ভেশন দেওয়া হয় তো, যে সবার জন্য সে রিজার্ভেশন থাকে না। জেনারেল কোটার জন্য যারা হয়তো যাদের কাছে টাকা পয়সা বেশি আছে তাদের কাছে রিজার্ভেশন দেওয়া হয় না, এবং যাদের কাছে ব্যাকওয়ার্ড ক্লাস বলা হয় বা যারা একটু পিছিয়ে পড়ে আছে, যাদের সমাজ সোশ্যালি হোক বা তোমাদের এডুকেশনালি, তাদেরকে একটু স্পেশাল ফ্যাসিলিটি দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা সেই জায়গাটা পৌঁছাতে পারবো, যেটা আমরা আর্টিকেল 15-এ পড়বো। আর্টিকেল 14 কি বলে? ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল, নিয়মের আগে দুজনেই সমান। ক্লিয়ার? নিয়মের আগে সবাই সমান, ভারতের যে কোনো নাগরিক হোক বা সবাই সমান নিয়মের আগে। ইকুয়াল প্রোটেকশন অফ ল কি বলা হয়? সমান লোকের জন্য সমান নিয়ম। ক্লিয়ার? ছবি তুলো। নেক্সট। হয়েছে? বাপরে বাপ, অনেক গরম। এসি লাগাতে হবে। নেক্সট যাবো। এরপরে দেখো, তাহলে এক্সেপশন কোটা দেখলাম, এক্সেপশন দেখলাম আমরা। এক্সেপশন মানে ব্যতিক্রম। কজনকে? প্রেসিডেন্ট, গভর্নর। কোনো কেস হবে না, সিভিল কোড, কোনো ক্রিমিনাল কেস হবে না। কেস হলে কোনটা? সিভিল কেস। কত মাস আগে? 2 মাস আগে। তাছাড়া এমএলএ কে দেখলাম স্পেশাল ইমিউনাইজেশন কত নম্বর আর্টিকেল অনুযায়ী? 105। আর এমএলএ কে 194, আর এমপি কে 105 নম্বর হিসাবে। তাছাড়াও আরেকজন আছে ডিপ্লোমেট। ডিপ্লোমেটস মানে হচ্ছে যারা ভারতের প্রতিনিধিত্ব করে অন্য দেশে যায়। যেমন ভারতের যেমন এমবেসি আছে অন্যান্য দেশে, যে ভারতের লোক ওইখানে বসিয়ে রাখা হয়েছে, যে ভারতের যে অন্যান্য লোকগুলো তো সেখানে কাজ করতে যাচ্ছে, তাদের খবরাখবর, তাদের যে সমস্যা সমাধানের জন্য তাদেরকে রাখা হয়। তাহলে এমবেসির যারা লোক, যেমন মোটামুটি ইন্ডিয়ান ফরেন অফিসার যারা হয়, বা আইপিএস যারা হয়, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে আছে যারা, ঠিক আছে, আইএফএস থাকে, ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যারা থাকে, ঠিক, এদেরকে ডিপ্লোমেটস বলা হয়। ওরা কোথায় যায়? বিদেশ যায়, বিদেশে ভারতের কাজের জন্যই যায়। এদেরকে কি বলা হয়? ডিপ্লোমেটস। এবং এদেরকেও স্পেশাল ইমিউনাইজেশন বলা হয়। ওইখানে এরা যা কিছু করুক না কেন, এদের উপরে কোনো কেস হবে না। হয়তো তারা গিয়ে কারো এখানে মার্ডারই করে দিল, কোনো কেস হবে না, ঠিক আছে। সেখানে তারা সেইখানে মনে করো কোনো জায়গায় গিয়েছে, ইউএসএতে আমাদের আছে, ইউএসএতে গিয়ে নিয়ে সেখানে মার্ডার করে দিয়েছে ভারতের ডিপ্লোমেট, যদি এরকম হয় নাই আর এরকম করবে নাই, তো সেখান থেকে তারা কি করে? ভারতের এমবেসিতে পাঠিয়ে দিবে, এবং তারপরে ভারত সরকার তাদের উপরে বিচার করবে যে তাদের উপরে কি করা উচিত। তাহলে অধিকারটা কার উপরে আছে? শাস্তি শোনাবার, শাস্তি দেওয়ার ভারত সরকারের হাতে। ডিপ্লোমেটদের উপরে কোনো নিয়ম লাগু হয় নাই, ইকুয়ালিটি বিফোর ল নিয়মটা লাগু হয় নাই। ক্লিয়ার? তারা যখন ভারতে আসছে, ধ্যান দাও পড়া, রিপিট করছি, ডিপ্লোমেট যারা থাকে তাদের উপরে কোনো নিয়ম, বাইরের কোনো নিয়ম লাগু হয় না। যেমন তারা বাইরে গিয়ে যদি কারো মার্ডারও করে দিচ্ছে, কাউকে মারেও দিচ্ছে, যা কিছু করছে বাইরে, তাদের কোনো সমস্যা হবে না। অন্য দেশের লোক তাদের উপরে কোনো কেস করতে পারে। এটা হয়েছিল ভিয়েনা কনভেনশন নামে একটা হয়েছিল। ভিয়েনা কোথাকার রাজধানী? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা কনভেনশন হয় 1961-এ, এবং 1961-এ বলা হয় যে ডিপ্লোমেটদেরকে ছাড় দেওয়া হোক, যে কি হবে না, কোনো কেস তাদের উপরে হবে না, কিন্তু ভারত সরকার তাদের উপরে বিচার করতে পারে যখন তাদেরকে ডিপ্লোমেট থেকে পদে সরিয়ে দিবে তারপরে। তাছাড়া আমরা যদি দেখি, পাসপোর্ট জানো? পাসপোর্ট 3 ধরনের হয়। একটা পাসপোর্ট ব্লু পাসপোর্ট, একটা পাসপোর্ট হোয়াইট পাসপোর্ট, আর একটা পাসপোর্ট থাকে রেড বা মারুন। ঠিক, ব্লু পাসপোর্ট সাধারণ লোকের জন্য, নর্মাল কমন ম্যানের জন্য। কোন পাসপোর্ট? ব্লু পাসপোর্ট। হোয়াইট পাসপোর্ট কোনো যদি অফিসার থাকে, সে অফিসারকে, কোনো পুলিশ অফিসার হয়ে গেল, কোনো সাধারণ কোনো সরকারি কর্মচারী হয়ে গেল, সে যদি সরকারের কাজের জন্য বাইরে যাচ্ছে, তাকে কি বলা হলো, বা অন্য কোনো কাজের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে সরকারি কর্মচারীদেরকে কি দেওয়া হয়? কোনো অফিসারদেরকে হোয়াইট পাসপোর্ট দেওয়া হয়, আর রেড পাসপোর্ট দেওয়া হয় ডিপ্লোমেটদেরকে।
ডিপ্লোম্যাট যারা ভারতের রিপ্রেজেন্টেটিভ হয়ে নিয়ে ভারতের দিক থেকে গিয়ে নিয়ে কোনো ওইখানে কোনো চুক্তি সাইন করতে গেছেন বা কোনো কাজে গেছেন ওনারা, বা ভারতের প্রতিনিধিত্ব করছেন, সেখানে এমবেসিতে আছেন, ইন্ডিয়ান ফরেন সার্ভিস না না ক্রিকেট প্লেয়ার ফরেন প্লেয়ারকে দেওয়া হয়, ওদের আলাদা করে ভিসা থাকে, পাসপোর্ট থাকে। ক্লিয়ার? সাধারণ নাগরিকের জন্য নর্মাল, আর হোয়াইট পাসপোর্ট কাকে? অফিসার থাকে সরকারি, এবং রেড কি? ডিপ্লোম্যাটদেরকে। ক্লিয়ার? তাহলে এটা জাস্ট এক্সট্রা নলেজ। তাহলে তিনটা আমরা কি ইকুয়ালিটি বিফোর ল দেখলাম। ইকুয়ালিটি বিফোর ল কটা অংশ? দুটা অংশ, ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল। দু ধরনের নিয়ম দেখলাম। ইকুয়ালিটি বিফোর ল এভিডাইসি দ্বারা দেওয়া হয়েছিল এবং সেটাকে সেম সবার জন্য সেম নিয়ম বলা হয়। আর কি দেওয়া হয়েছিল? এখানে ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল। আর আমরা দেখলাম এটা নেগেটিভ ইন নেচার আমরা বলে থাকি। ইকুয়াল প্রোটেকশন অফ ল আমরা কি দেখলাম কোথা থেকে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ইকুয়াল ল ফর ইকুয়াল পিপুল আমরা এটা দেখলাম। ক্লিয়ার? তাছাড়া আর কি দেখলাম এখানে? পজিটিভ ইন নেচার, এটাকে পজিটিভ ধরা হয়। এক্সেপশন দেখলাম, ব্যতিক্রম দেখলাম। ব্যতিক্রম প্রেসিডেন্ট এবং গভর্নর আর্টিকেল 361 দ্বারা এনারা কি পান? একটা স্পেশাল সুবিধা পান এবং এনাদের উপরে কোনো কেস হবে না যতক্ষণ পর্যন্ত এনারা নিজের পদে আছেন। কোনো কোর্ট কেস হবে না। সিভিল কেস হতে পারে, সেটা 2 মাস আগে তাকে প্রায়র নোটিশ আগের থেকেই তাকে দিতে হবে। ক্লিয়ার? তাছাড়া আমরা দেখলাম এমপির জন্য আর্টিকেল 105 আছে স্পেশাল ইমিউনাইজেশন, এমএলএর জন্য 194 আর্টিকেল আছে, এবং ডিপ্লোম্যাটসদের জন্য ভিয়েনা কনভেনশন হয়েছিল 1961 সেটার দ্বারা এনারাও একটা সুবিধা পেয়ে থাকেন। ক্লিয়ার? ছবি তোলো। নেক্সট। শেষ। হয়েছে? ভিডিও বেশি বড় না করে, আচ্ছা একটু জাস্ট দিয়ে দিই নেক্সট ভিডিওতে কি হবে। হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমরা আর্টিকেল 15 পড়ব। কি পড়বো? আর্টিকেল 15। আর্টিকেল 15 এর মধ্যে কি আছে না বলে দেওয়া হয়েছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন। Prohibition of discrimination on the basis of gender, caste, race, religion, place of birth। পাঁচটা জিনিসের উপরে দেওয়া আছে যে স্টেট এদের উপরে এই যে নিয়ম, পাঁচটা যে ক্রাইটেরিয়া জেন্ডার, হ্যাঁ, পাঁচটা ক্রাইটেরিয়ার উপরে কোনোদিন বিভেদ করতে পারে না। মানে কোনো ডিসক্রিমিনেশন হবে না, বিভেদ হবে না, যে তোমার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের কারো সাথে কোনো বিভেদ করতে পারে না। কে? স্টেটের ডেফিনেশন আগেই করিয়ে দিয়েছিলাম। তাছাড়া এখানে এটাই এরপরে আমরা পড়বো 15 আর্টিকেল 15 এর সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এরকম করে নিয়ে অনেকগুলো আছে, সেকশন 4, সেকশন 5 এরকম করে নিয়ে আলাদা আলাদা সেকশনে বিভক্ত করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো আর্টিকেল 15 এ দেওয়া হয়েছে যে স্টেট ডিসক্রিমিনেট করবে না কোনটার গ্রাউন্ডে, কোনটার বেসিসে? জেন্ডার, কাস্ট, রেস, রিলিজিয়ন, প্লেস অফ বার্থ। ক্লিয়ার? স্টেট আর্টিকেল 15(2)(a) সেকশন 2 সাব ক্লজ 2 এ দেওয়া আছে যে স্টেট তো করবে কি নাই, স্টেট এজ ওয়েল অ্যাজ স্টেটের সাথে সাথে কোনো মানুষ, কোনো লোক, কোনো কেউই, কোনো মানুষে, কোনো পিপল অফ কোনো মানুষে বা সিটিজেন এখানে ডিসক্রিমিনেশন বা বিভেদ করতে পারে না। যেমন এই যে কাউকে মন্দিরে যেতে আটক করে দেওয়া হলো বা মসজিদে যেতে আটক করে দেওয়া হলো, ঠিক আছে, যে তুমি ওই এই ধর্ম, এই জাতি, এই ধর্ম, এই বর্ণের তুমি যেতে পারবে না। তাহলে না, কোনো রকম পাবলিক প্লেসে তোমাকে এখানে স্পেশাল একটা শব্দ দেওয়া আছে, পাবলিক প্লেস, স্পেশাল পাবলিক প্লেসে। কোনো হোটেলে তুমি যাতে তোমাকে বারণ করে দেওয়া হচ্ছে না, কোনো কুয়ো থেকে তুমি জল তুলবে তোমাকে বারণ করে দেওয়া হবে না। তাহলে আর্টিকেল 15 মুভি আছে এই আর্টিকেল 15 এর উপরে, আয়ুষ্মান খুরানার একটা মুভি আছে, ঠিক তো এই মুভিটা সবাই দেখবে।
মুভি দেখবে, ভালো জিনিস। তাহলে এইসব জিনিসগুলো আছে আর্টিকেল, তারপর সাবক্লজ, এগুলো করে নিয়ে আমরা পড়বো, একটু ডিটেলসে পড়বো, এগুলো জাস্ট ওভারভিউ দিলাম। তাহলে আর্টিকেল 14কে এখন মনে রাখা যাক, ঠিক আছে? আর্টিকেল 14 এর মধ্যে কি দেখলাম? দুটো জিনিস, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। ক্লিয়ার? এক্সেপশন কটা? প্রেসিডেন্ট আর গভর্নর। কত নম্বর আর্টিকেল অনুযায়ী? 361। তারপরে কি দেখলাম? এমপি কে কত নম্বর আর্টিকেল অনুযায়ী? 105। আর এমএলএ কে কত নম্বর? 194। ডিপ্লোম্যাটসদেরকে কোন কনভেনশন? ভিয়েনা কনভেনশন। কোথাকার রাজধানী? ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী। কত কবে হয়েছিল? 1961। ক্লিয়ার? আজকের ক্লাস এখানেই থাক। জয় হিন্দ। ভালোভাবে পড়ো, ভালোভাবে রিভাইজ করো, এবং নেক্সট ক্লাসে আবার দেখা হবে আর্টিকেল 15 কে নিয়ে। ক্লাসকে বেশি লম্বা না করে এখানেই থাক ক্লাস।